মাঝখণ্ড স্টাডি সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং আমার শিক্ষাগুরুদের জানাই প্রণাম। এও জানাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য। আজকে শুরু করছি নতুন একটি বিষয় নিয়ে, যা মাধ্যমিকে পাঠ্য। আশার ছলনায় পথভ্রষ্ট এক স্বপ্নময় বাঞ্ছিত তৃপ্তির পশ্চাতে ধাবিত অতৃপ্ত এক মহামানব, যার জীবনটা একটি বিষাদান্ত নাটকের মতন। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই পরিচিত নাম। তিনি হলেন শ্রী মধুসূদন দত্ত। তারই লেখা একটি মহাকীর্তি মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের 9টি সর্গের প্রথম সর্গ অভিষেক। এই সর্গের নামেই নামাঙ্কিত অভিষেক কবিতাটি। মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি বা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের এই অংশটুকু পড়ার আগে আমাদের পূর্ব কাহিনী, পূর্বসূত্র জানা প্রয়োজন। সেই পূর্বসূত্রটি কি তা জানলে আমাদের কবিতা পাঠ করে বোধ সহজেই জন্মাবে। অর্থাৎ কবিতাটি আমাদের কাছে হৃদয়ঙ্গম হবে। শুরু করা যাক সেই পূর্ব সূত্রটি। অভিষেক হল মেঘনাদ বধ কাব্য গ্রন্থের একটি সাহিত্যিক মহাকাব্য। সেই কাব্যগ্রন্থের অভিষেক নামে অর্থাৎ প্রথম সর্গ। বীণাপাণির আহ্বান ও বন্দনাগানে এই কাব্যের শুরু হয়েছে। দশানন অর্থাৎ 10টি আনঞ্জার দশানন রাবণ স্বর্ণ লঙ্কার স্বর্ণ সিংহাসনে বসে আছেন। ভগ্নদূত এসে সংবাদ দেন যে দশানন পুত্র বীরবাহু রাঘবের সঙ্গে যুদ্ধে নিহত, মারা গেছেন। রাজ দুঃখে সভার সকলেই দুঃখিত। মন্ত্রী সারণ হাত জোর করে রাবণকে জানান যে মায়াময় এই সংসারে সুখ দুঃখ সবই বৃথা। ভগ্নদূতের কাছে রাবণ সবিস্তারে বীরবাহু হত্যার কাহিনী শোনেন। শোকে মগ্ন হয়ে তিনি যখন নীরবে সভায় বসে আছেন, তখন বীরবাহু জননী শোকাকুলা চিত্রাঙ্গদা রাজসভায় প্রবেশ করেন। স্ত্রীর ক্রন্দনে, স্ত্রীর দুঃখে দুঃখিত হয়ে ব্যথিত হয়ে রাবণ শোকে অভিমানে গর্জন করে উঠে জানান যে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি নিজেই রণক্ষেত্রে যাবেন। এই রাবণের আদেশে রাক্ষস দল রণসাজে সেজে ওঠে। চারিদিকে রণবাদ্য বেজে ওঠে। স্বর্ণলঙ্কা বীর পদভরে কম্পিত হয়। সমুদ্রতলে বরুণের স্ত্রী প্রবাল আসনে পৌঁছয়। সখীর কাছ থেকে তিনি জানতে পারেন পুত্র শোকে রাবণের রণ সাজার জন্য এই কম্পন। কমলার কাছ থেকে
যুদ্ধের বার্তা আনার জন্য বারুণীকে প্রেরণ করেন তার সখীকে। দেবী রমা এবং লক্ষ্মী প্রিয় সখী বারুণীকে বার্তা দেওয়ার জন্য নিজে বেরিয়ে দেখেন যুদ্ধে লঙ্কা প্রায় বীর শূন্য, আর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত। এমন অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কার প্রকৃত অবস্থা জানিয়ে ফিরিয়ে আনতে প্রমোদ উদ্যানে গমন করেন। প্রমোদ কাননে গিয়ে দেবী লক্ষ্মী মেঘনাদের ধাত্রী প্রভাসার ছদ্মবেশে যান। ইন্দ্রজিৎ ধাত্রী মাতাকে দেখতে পেয়ে প্রণাম করলে ছদ্মবেশী দেবী লক্ষ্মী তাকে বীরবাহুর মৃত্যুবার্তা দিয়ে এবং রাবণের রণসাজে সজ্জিত হওয়ার কথা বলেন। এরপরে আমাদের শুরু হচ্ছে আমাদের পাঠ্য কবিতাটি। সেই পাঠ্য কবিতায় এবার আসা যাক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ তার পত্নী তার স্ত্রী প্রমীলার সঙ্গে প্রমোদ উদ্যানে প্রেমালাপে মত্ত। এমতো অবস্থায় প্রভাসা রাক্ষসী ছদ্মবেশে লক্ষ্মী দেবী এই প্রমোদ উদ্যানে আসেন। সেই লক্ষ্মী দেবীকে ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসী ছদ্মবেশে লক্ষ্মী দেবীকে দেখে উঠে দাঁড়ালেন, সোনার সিংহাসন ছেড়ে দিয়ে, এবং প্রণাম জানালেন চরণে এবং বললেন, কিসের জন্য মাতো তোমার এই আগমন, আমাকে বলো। এই দাসে মানে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, অপনাম মেঘনাদ, যে লঙ্কার খবর কি সেটা আমাকে জানাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা হাই। এই যে অম্বুরাশি সুতা, অম্বু মানে জল, রাশি মানে সমূহ অর্থাৎ অনেক জল অর্থাৎ সমুদ্র, সুতা মানে কন্যা অর্থাৎ সমুদ্র কন্যা কে লক্ষ্মী দেবী। আমরা জানি সেই পৌরাণিক কাহিনী, সমুদ্র মন্থনে অমৃত এবং বিষ দুই উঠেছিল। সেই সমুদ্র মন্থন কালে লক্ষ্মী দেবী উঠে এসেছিলেন সমুদ্র থেকেই, তাই সমুদ্র কন্যা অর্থাৎ অম্বুরাশি সুতা লক্ষ্মী দেবীকে বলা হয়েছে। কি বলছে, হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, সোনার লঙ্কা স্বর্ণ লঙ্কার কি আর সংবাদ তোমাকে দেব। ঘোরতর রণে হতপ্রিয়, রণক্ষেত্রে তোমার ভাই, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। আর ইন্দ্রজিৎ তথা মেঘনাদের বৈমাত্রীয় ভাই বীরবাহুর হত্যার খবর তাকে অর্থাৎ ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদকে দিল। কে? লক্ষ্মী দেবী, অম্বুরাশি সুতা, সমুদ্র কন্যা। তার শোকে আরো কি খবর দিল, শুধু এটুকুই নয়, আর খবর দিল তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। অর্থাৎ রাবণ রাজা এবং
তার রাবণ রাজা শোকে কাতর হয়ে প্রিয় পুত্রের বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত হচ্ছেন। এই খবর, এই বার্তা প্রভাসা রাক্ষসী ছদ্মবেশে লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথকে দিল। তাহলে কি কি দিল? দুটো খবর। এক হচ্ছে বীরবাহুর মৃত্যু রণক্ষেত্রে, দুই হচ্ছে বীরবাহুর শোকাহত হয়ে তার প্রতিশোধ অর্থাৎ বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে নিজেই যুদ্ধে যাবেন। এই যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধ সজ্জা আরম্ভ করেছেন। এই খবর ইন্দ্রজিৎকে প্রভাসা রাক্ষসী ছদ্মবেশে লক্ষ্মী দেবী দিল। ক্লিয়ার এটুকু? তারপরে আসি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? নিসারণে সংহারিণ আমি রঘুবরে, অর্থাৎ রামচন্দ্রকে। রঘুবরে মানে রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। বলছে আমি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে, রাঘবকে, রঘুবরকে, রঘুশ্রেষ্ঠকে আমি নিহত করেছি, খণ্ড খণ্ড করে তাকে কেটেছি। তবে কি করে আমার বৈমাত্র ভাই প্রিয়ানুজ বীরবাহুকে মারে, হত্যা করে? এটা অসম্ভব। এটা ভেবেই এই বার্তা, এই সংবাদকে এক অদ্ভুত বার্তা বলে মনে হয়েছে। বারতা মানে বার্তা, স্বরভক্তি বা মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের ফলে হয়েছে ব্যাকরণ নিয়মে বার্তা থেকে বারতা। এই সংবাদটি, এই বার্তাটি, এই বারতাটি অদ্ভুত বলে আমার মনে হচ্ছে। কেন তাহলে অদ্ভুতটা বললাম? উত্তরটা এখানেই রয়েছে যে নিসারণে আমি যে রঘুবরকে, রঘুশ্রেষ্ঠকে, রাঘবকে, রামচন্দ্রকে হত্যা করেছি এবং কুটি কুটি করে কেটেছি, খণ্ড খণ্ড করে কেটেছি, সেই রামচন্দ্র কি করে আমার প্রিয়ানুজকে হত্যা করে? এই ভেবেই তাকে এই খবরটা অদ্ভুত বলে মনে হয়েছে। জননী মাতৃ সম্বোধন করলো, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ, সেই খবর তুমি কোথায় পেলে? এটা ক্লিয়ার? তারপরে রত্নাকর রত্নোত্তমা, ইন্দ্রা সুন্দরী উত্তরিলা হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে রামচন্দ্র। তবসরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষকুল মানে কাল সমরে রক্ষ চূড়ামণি। রত্নাকর সমুদ্র, রত্নের আকর। রত্নোত্তমা অর্থাৎ ওই লক্ষ্মী দেবী। ইন্দিরা সুন্দরী, ইন্দ্র ধাতু থেকে এসছে ইন্দিরা। এই ইন্দ্র কথাটির অর্থ হচ্ছে ঐশ্বর্য। সেই ঐশ্বর্যের অধিকারী কে লক্ষ্মী, তাই তাকে বলা হচ্ছে ইন্দিরা সুন্দরী। রত্নোত্তমা, রত্নাকর। একটু আগে বললাম পৌরাণিক কাহিনীটি। উত্তরিলা হাই পুত্র, পুত্র সম্বোধন করছে ইন্দ্রজিৎকে, মেঘনাথকে। মানব সেনা সীতাপতি, সীতা আমরা জানি পতি মানে স্বামী, তার মানে সীতার পতি অর্থাৎ রামচন্দ্র, সীতাপতি। তবসরে মরিয়া বাঁচিল, যাও তুমি তাড়াতাড়ি তরা করি রক্ষা করো রক্ষকুলকে, রাক্ষসকুলকে। এই মান, তার সম্মান, তার মর্যাদা এই কাল সমরে, সমর মানে যুদ্ধ, কাল মানে মৃত্যু, সমর মানে যে সেখানে মৃত্যুটাই
আমরা ধরে নিতে পারি, তাই সেটাকে আমরা বলছি কাল সমর। রক্ষ চূড়ামণি, ছিঁড়েলা কুসুম দাম, ফুলের মালা ছিঁড়ে রাগে রোষে। কেন রাগ? না তো আমি যাকে মারলাম নিশার রণে, এবং এমন মার মেরেছি, খণ্ড খণ্ড করে কেটেছি আর কি, যার বাঁচা কখনোই সম্ভব হতে পারে না, মানে সেই কিনা আমার প্রিয়ানুজ বীরবাহুকে হত্যা করেছে, এবং রাক্ষস কুল সৈন্যশূন্য হয়ে গেছে। রাবণ রাজা ক্ষোভে রাগে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিশোধ স্পৃহায় মেতে উঠেছে। এটা তার খুব রোষের কারণ। রোষে মহাবলী মেঘনাদ, এই মহাবলী মেঘনাদ ফেলাইরা কনক বলায়, সোনার বলয় বালা ফেলে দিল দূরে। পদতলে পরি শোভিল কুণ্ডল, পায়ের তলায় কর্ণ আভরণ অলঙ্কার ফেলে দিল। আর সেই দৃশ্যটা কেমন সেটা উদাহরণ দিয়ে, উপমা দিয়ে শ্রী মধুকবি আমাদেরকে বুঝিয়ে দিলেন, যে যেমন অর্থাৎ যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক ফুল অশোক বৃক্ষের তলে যেমন শোভিত হয়, ঠিক তেমন করে তার সেই অলঙ্কার যেন শোভা পাচ্ছে। ধিক মোড়ে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ নিজেকে ধিক্কার দিল। কিসের ধিক্কার দিল? লজ্জায়, ক্ষোভে, আত্মগ্লানিতে। ওই যে বীরবাহুর এমন অদ্ভুতভাবে হত্যা, অবিশ্বাস্য হত্যা, একটা অলৌকিক, যেন সেই লজ্জাতে, সেই ক্ষোভে, সেই আত্মগ্লানিতে নিজেকে ধিক্কার দিয়ে উঠল, এবং ধিক্কার দিল যে বৈরীদল ঘিরে রয়েছে যে স্বর্ণ লঙ্কাকে, এবং অর্থাৎ সৈন্য দল দ্বারা আক্রান্ত আমাদের স্বর্ণ লঙ্কা, আর আমি এই বামাদলে অর্থাৎ মেয়েদের মাঝে প্রমোদুদ্যানে প্রেমালাপে বিলাসে ব্যসনে আমি মত্ত। এই যে লজ্জা, এই যে ক্ষোভ, এই যে আত্মগ্লানি, সেখান থেকে সে নিজেকে ধিক্কার দিয়ে উঠল। ধিক মোড়ে কহিলা গম্ভীর কুমার, ইন্দ্রজিৎ কুমার, হা ধিক মোড়ে কহিল কুমার, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে, এ কি সাজে আমারে? বলছে এটা আমার সাজে না। দশান্নাত্মজ অর্থাৎ রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ মেঘনাদ, আনো রথ, তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। রিপু মানে শত্রু, শত্রুকে আমি বধ করে এই অপবাদ আমি ঘুচাবো। কোন অপবাদ? এই যে লঙ্কা সৈন্যশূন্য হয়ে উঠেছে, বীর শূন্য হয়ে উঠেছে বীরবাহুর মৃত্যুতে, সেই অপবাদ, এবং রাবণ রাজা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন পুত্র থাকতে, এই যে অপবাদ, এটা আমি ঘুচাবো। ক্লিয়ার এটুকু? তারপরে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুতা যথা নাসিতে তারকে, মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। মহাবৃহন্নলারূপী কিরীটি মানে অর্জুন। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, গোধন মানে গরু, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, মেঘ বর্ণ রথ চক্র বিচলিত ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি, তীব্র গতিতে। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী, ধরি পতি করযুগ। আগে বলি, এই যে মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তিনি বললেন যে আনো রথ, তরা করি, ঘুচবে অপবাদ বোধির উপকূলে, সাজিলা রথিন সব বীর আভরণে। এই রাবণ, এই মেঘনাদ রাবণ পুত্র ইন্দ্রজিৎ যে যুদ্ধে যাবেন, সেই যুদ্ধযাত্রাকে দুটি উপমাতে তুলে ধরলেন মধুসূদন দত্ত, বীর রাবণের সজ্জার বর্ণনা দিতে। মহাকাব্যের নায়ক ইন্দ্রজিৎ শত্রু দমনের উদ্দেশ্যে তথা লঙ্কার কলঙ্ক মোচনে
বীর আভরণ সজ্জিত হয়েছেন, প্রমোদ কাননের যে বিলাসী ভূষণ ত্যাগ করে রণসজ্জা গ্রহণ করেছেন, তার সজ্জা দুটি পৃথক উপমায় ভূষিত হয়েছে। তার আগেও বলি রতীন্দ্র সব। এই রতীন্দ্র সবটা কে? পাশ্চাত্য ভাবাদর্শে দীক্ষিত কবি শ্রী মধুসূদন দত্ত রচিত মেঘনাদ কাব্যের অভিষেক নামাঙ্কিত প্রথম স্বর্গের যে অভিষেক নামাঙ্কিত অভিষেক কবিতার কিয়দংশ, এই যে অভিষেক, এই কিয়দংশের মধ্যে এই অংশটিতে যে রতীন্দ্রসব কথাটি এসেছে, সেই রতীন্দ্রসব বলতে বোঝানো হয়েছে লঙ্কাধিপতি রাবণের পুত্র ইন্দ্রজিৎকে। তার পরাক্রম ঋষভ তুল্য, ঋষভের মতন হওয়ায় তিনি শ্রেষ্ঠ বীরের মর্যাদা পেয়েছেন। এই জন্য তাকে বলছে রথীন্দ্রসব। তাহলে রথীন্দ্রসব কাকে বলছে? মেঘনাদকে। ঋষভের সঙ্গে তুলনা করা হয়েছে তার বীরত্বকে। আভরণ অলঙ্কার। হৈমবতী সুতাকে, সুতো মানে বললাম পুত্র, সুতা মানে কন্যা, তাহলে হৈমবতী সুতা অর্থাৎ কার্তিক। কার্তিক নাসিতে তারকে তারকা মহাসুরকে তিনি হত্যা করছিলেন। তাহলে সেই দুটি যে উপমা, এবার সেই উপমা পরিষ্কার করছি যে মহাসুর তারকার অত্যাচারে দেবতারা একেবারে অতিষ্ঠ, তাই তারা কার্তিকের জন্ম কামনা করলেন। মদন দেবতার সৌজন্যে এবং মহাদেবের ঔরসে দেবী দুর্গার গর্ভে প্রবল পরাক্রমী কার্তিক জন্ম লাভ করেন। তারকাসুর বধে তিনি যে রূপ সমরসজ্জা গ্রহণ করেছিলেন, ইন্দ্রজিতের সজ্জা অনুরূপ ছিল। আর একটি কি উপমা তিনি দিলেন? ওই বৃহন্নলারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। অজ্ঞাতবাস পর্বে কৌরব কর্তৃক বিরাট রাজার গোধন লুণ্ঠনের সময় বৃহন্নলারূপী অর্জুন বিরাট পুত্র উত্তর বা ভূমি সঞ্জয়কে নিয়ে যুদ্ধ করেন। তখন সমীবৃক্ষ মূলে রক্ষিত গান্ডীব প্রভৃতি নিয়ে সে সমরসজ্জা অর্জুন গ্রহণ করেছিলেন। ইন্দ্রজিতের সজ্জা ছিল অনুরূপ বীরত্ব ব্যঞ্জক। যে সমস্যা অর্জুন গ্রহণ করেছিলেন সেই সমস্যা ছিল অনুরূপ বীরত্ব ব্যঞ্জক। এভাবে তার এই যুদ্ধ যাওয়ার জন্য যুদ্ধ সাজে সজ্জিত বিষয়টিকে দুটি উপমায় মধুসূদন নিপুণ দক্ষতায় তুলে ধরলেন। নিশ্চয় আমাদের আর বুঝে নিতে অসুবিধা হবে না। হেমলতা, এবার তারপরে বলি হেনকালে প্রমীলা সুন্দরী। এই সময়ে প্রমীলা অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী, মেঘনাদের পত্নী আবির্ভূত হলেন। ধীরপতি করযুগ জোরহাত করে হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে কইলা কাঁদিয়া ধনী। ধনী মানে সুন্দরী, রমণী, ধনী মানে রমণী, মানে কেঁদে তিনি বলছেন, কোথা প্রাণ শকে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি, তার রঙ্গরসে মনো না দিয়া মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। মানে এই দাসিরে মানে প্রমীলাকে, যুথনাথ, নাথ বলছে অর্থাৎ মেঘনাথকে। কি বলছেন? যে তুমি যে যুদ্ধে চলে যাওয়ার প্রতিশোধ নিতে, তোমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমি যে আমাকে চলে যাচ্ছ, তাই তোমার বিরহে আমি কেমন করে প্রাণ ধরে রাখবো, কেমন করে আমি দিন যাপন করব, কেমন করে আমি নিজের সময় যাপন করব। এবং বলছেন উদাহরণ দিয়ে যে হাতি যখন বনের মধ্যে যায়, ব্রততী মানে লতা, যখন লতা তার পায়ে জড়িয়ে যায়, তখন সেই লতাকে কি দূরে ফেলে দেয় বা পরিত্যাগ করে সে হাতি? হাতি বলছে তাহলে তুমি যে যাচ্ছ লঙ্কাতে, তাহলে আমাকে তুমি কেন ত্যাগ করছো? কি সুন্দর উপমা! এখানে মধুসূদনের জয় জয়কার। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন অর্থাৎ প্রমীলার অবস্থাটা কেমন।
এবং প্রমীলার সঙ্গে তাদের এই যে কথোপকথন সংলাপ এখানে উঠে এলো। তবে কেন তুমি গুণদিত তব কিঙ্কিরে ত্যাজি, অর্থাৎ এই প্রমীলাকে তুমি ত্যাগ করছো? হাসি উত্তর এলা মেঘনাথ, ইন্দ্রজিৎ জিতি তুমি সতী বেঁধেছে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে তুমি যে বাঁধন বেঁধেছ সেটা খুলবার নয়। প্রত্যুত্তরে ইন্দ্রজিৎ জানালো প্রমীলাকে। এই যে কথোপকথন, যদি প্রশ্ন আসে এখানে তোমরা লিখতে পারবে এই আলোচনা থেকেই। তোরাই আমি আসিব ফিরিয়া, তাড়াতাড়ি আমি আসবো কল্যাণী, অর্থাৎ প্রমীলাকে সম্বোধন করে বলছে সমরে না আসে, আমি যুদ্ধে তাকে আমি হত্যা করে তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে আমি রঘুবরকে, রাঘবকে আমি রামচন্দ্রকে আমি মেরে আসবো, রাঘবকে আমি হত্যা করে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী চন্দ্রমুখী, আমাকে তুমি বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, ভৈম পাকা বিস্তারে যেন উড়িলা মৈনাক শৈল, অম্বর উজ্জ্বলী সিঞ্জিনী, ধনুকের টঙ্কার, ধনুকের শব্দ আকর্ষিত সে টঙ্কারিয়া ধনু, ধনী টঙ্কার দিয়ে এবার যাচ্ছেন আর কি। বীরেন্দ্র পক্ষন্দির যথা নাদে মেঘ মাঝে, উভয় রবে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, জলধি মানে সমুদ্র, লঙ্কা কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, গরজে গজ, হ্রেসে হর্ষ, হর্ষের ডাকে বলে হ্রেসা, হ্রেসে হর্ষ, হুঙ্কারছে পদাতিক মানে পদবাহিনী, রথি, উড়িছে কৌশিক ধ্বজ পতাকা, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিবাহ হেনকালে তথা, দ্রুতগতি উত্তর এলাম মেঘনাদ রথি। যখন রাবণ রাজা সাচ্ছে আর কি, তখন সে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ প্রবেশ করছে। নাজিলা করবুর দল মানে সৈন্য দল আর কি, হেরি দেখে বীরবরে মহাগর্বে তারা সব সাহস পেয়ে গেল যে এবার বীরবর হয়ে এসেছে, আমাদের আর কোনো ভয় নাই। এবার নমিপুত্র পিতার চরণে প্রণাম করে করজোরে বলল, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ। ওই যে আবার একটি ঘটনা বললাম যে ঋষারণে আমি তাকে দুবার হত্যা করেছি, সে কিনা বেঁচে উঠেছে। হ্যাঁ, বলছে এটা মায়া, এটা মায়া ছাড়া কিছু নয়, অর্থাৎ মায়াবী সে মায়া জানে, অর্থাৎ বারবার রূপ বদল করতে জানে সে, তবেই অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সোরানলে করি ভস্য বায়ু অস্ত্র উড়াব, তাহলে নতুবা বাঁধে আনিব দীপরাজ পদে। বলছে আমাকে অনুমতি দাও, আমি তাকে মেরে আসবো, নাহলে তোমার পদতলে তোমাকে এবারে আমাকে প্রমাণ করে দেবো নিয়ে এসে। আলঙ্গী কুমারকে আলিঙ্গন করে চুম্বন দিয়ে মাথায় মৃদুস্বরে বলল যে স্বর্ণ লঙ্কাপতি রাক্ষসগুলো শেখর তুমি বস, তুমি রাক্ষসগুলো ভরসা। অর্থাৎ এর আগে আমার ভাইকে আমি আমার প্রয়োজনে তাকে সে মারা গেছে, যে 6 মাস ঘুমাতো, 6 মাস জেগে থাকতো, এবং এই মাঝে যদি তাকে জায়গা হতো তাহলে তাকে হত্যা করতে পারবে, নাহলে হত্যা করতে পারবে না, কিন্তু তাকে অকালে জাগানো হয়েছিল, সে হত হয়েছিল। আর এদিকে বীরবাহু মারা গেছে তোমার বৈমাত্র ভাই, আর তুমি এখন আমার রাক্ষসগুলো ভরসা, তাহলে কোন ভরসায় আমি তোমাকে পাঠাবো? আর সমর্থ হচ্ছে কাল, অর্থাৎ সেখানে মৃত্যু অবসম্ভাবী, সেখানে বাঁচবার কোনো সম্ভাবনা থাকে না, ধরে নিতেই হয় আমাদের আর কি। নাহি চাই প্রাণ মামা পাঠাইতে তোমাকে আমাকে এখন যা পাঠাতে ইচ্ছে হচ্ছে না, বারবার হাই বিধি আমি বিধাতা বাম মমতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনে লোক মরি পুনঃ বাঁচে। বলছে জানো যে শিলা জলে ভাসে আর লোক মরে বাঁচে, হ্যাঁ সেটাই এটা হয়েছে, অসম্ভব সম্ভব হয়েছে। হ্যাঁ, অসম্ভব সম্ভব কে ঘটিয়েছে, অর্থাৎ ঘটন পটিয়সী ক্ষমতা যেন রাঘবের আছে, রামচন্দ্রের আছে। এটাই বোঝাতে বলছে যে শিলা জলে ভাসে মরি পুনঃ বাঁচে লোক, এই কথাগুলো এখানে প্রয়োগ করা হয়েছে। উত্তরেলা বিদ্যর্পে অসুরে রিপু রিপনে শত্রু কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস। এই দাস যদি থাকতে তুমি যাবে রণে আর যুদ্ধে, এই কলঙ্ক, এটা কলঙ্ক পিত ঘুষিবে জগৎ, অর্থাৎ এটা রটে যাবে, রচনা সবাই প্রচার করবে, হাসিবে মেঘবাহন, এটা হাসবে ব্যঙ্গের হাসি, রুষিবেন দেব অগ্নিও এটা তুষ্ট হবেন না। দুবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধ, কোন ঔষধ আছে যে তাকে বাঁচায়। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকাল, একটু আগে যেটা বললাম কুম্ভকর্ণের মৃত্যুর কথাটা, ভয়ে দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি দাও একান্ত সময়, যদি তুমি একান্ত তোমার যদি ইচ্ছে হয়, তবে আগে পুজো ইষ্ট দেবে, অথবা ইষ্ট দেবে পুজো করলে নিকুমনাথ যোগ্য সাঙ্গ করলে তাকে আর কেউ মারতে পারবে না। তাই বলছে তুমি আগে সেটি পূজা সাঙ্গ করো, তারপরে সেনাপতি পদে তোমাকে আমি বরণ করবো, অথবা অভিষিক্ত করবো, অভিষেক করবো। অর্থাৎ এখানে অভিষেকের নামটা সার্থক। দেখো অস্তচলক আমি দীননাথ এবে, অর্থাৎ সূর্য এবার যাচ্ছে, শোনো তোমাকে এখন আমি যুদ্ধ করতে দেব না, প্রভাতে জুঝিও, অর্থাৎ সকালবেলায় যুদ্ধ করিও বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে। এসব বলে কহিয়া রাজা যথাবিধি নিয়ে যথা নিয়ম অনুযায়ী গঙ্গার জল, উদক মানে জল, গঙ্গা মানে গঙ্গা, জল নিয়ে অভিষেক কৈলা কুমারে মেঘনাথকে অভিষিক্ত করা হলো, তাকে অনুমতি দেওয়া হলো। এই হচ্ছে আমাদের কবিতার বিষয়।
বিষয়। তাই তোমাদের জানি যে সবাই বলো যে অভিষেক কবিতাটি খুব কঠিন এবং অভিষেকটাকে সবাই ছেড়ে চলে আসো, ভয় পাও। হ্যাঁ, এবার এই আলোচনাটিকে মন পেতে শুনলে আমার মনে হয় যে এই ভয় দূর হবে। আমি চেষ্টা করলাম, যদিও দীর্ঘায়িত হয়ে গেল ভিডিওটি, তবুও আমি তোমাদের স্বার্থে, তোমাদের প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে, মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রয়োজন দিয়ে তাকিয়ে আমি এটাকে করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা থেকে অনেকটা বুঝতে পারবে এবং ছোট প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বর 2 নম্বর মানে প্রশ্ন লিখতে অসুবিধা হবে না। মানে বড় কোশ্চেনে ওই সংলাপ, রাবণের সঙ্গে যে কথোপকথন, এগুলো অসুবিধা হবে না। রণসাজের বর্ণনা, তারপরে কোথায় ছিল, সেখানে কে গেল, কীভাবে গেল, কেন গেল, সেগুলো লিখতে অসুবিধা হবে না। মানে এবং ইন্দ্রজিৎ চরিত্র লিখতে অসুবিধা হবে না। তবু ইন্দ্রজিৎ চরিত্রটি আমি সংক্ষেপে ঝট করে বলে দিচ্ছি যে সে হচ্ছে আন্তর্জাতিক মর্যাদাবোধ আছে, তার স্বদেশপ্রীতি আছে, বক্তব্য মানে পরায়ণ, শ্রদ্ধাশীল। এই পয়েন্ট আকারে তোমরা এগুলো যদি লিখে দাও তাহলে আমার মনে হয় এই ইন্দ্রজিৎ চরিত্রটাও এখানে হয়ে যাবে। পরে কখনো যদি সময় পাই বা বুঝি তাহলে এই ইন্দ্রজিৎ চরিত্র নিয়েই আমি একটু আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই থাক। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের বিষয় নিয়ে পরের ভিডিওতে।